গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছে শেখ হাসিনা। গার্ডিয়ানকে প্রধান উপদেষ্টা, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে নির্বাচন। অন্য সরকার এলে আওয়ামী লীগের বিচারের নিশ্চয়তা নেই, শঙ্কা এনসিপির। নির্বাচনের দাবি দিয়ে সংস্কার থামানো যাবে না। রাজধানীর উত্তরখানে নিজ বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন, সারা শরীরে আঘাতের চিহ্ন। এবং ভারতের ভিসা জটিলতায় বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রী পারাপার প্রায় শূন্যে। কর্মচঞ্চল ইমিগ্রেশনে এখন নীরবতা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে গাজার মতো করে রেখে গেছেন, তবে এই ভয়াবহ পরিস্থিতি কাটাতে দৃঢ় প্রতিজ্ঞ থাকার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। 5ই আগস্ট 2024 বাংলা বসন্তের সুবাস পায় এদেশের জনগণ। তবে দেশের রাজনীতির ইতিহাসে পালাবদলের বিশেষ দিনটির জন্য দীর্ঘ 15 বছরের দুঃশাসনের শিকার হন লাখো জনতা। শুধু জুলাই গণ অভ্যুত্থানেই শহীদ হন সহস্রাধিক মানুষ। এর আগে বিরোধী মত দমনে ছিল হেলমেট বাহিনী কিংবা আয়নাঘরের মতো নির্মম নির্যাতনের এক একটি রাষ্ট্রযন্ত্র। বাংলাদেশের 15 বছরের পরিস্থিতি আর এ থেকে উত্তরণের কথাই দ্য গার্ডিয়ানকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বললেন, গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছেন শেখ হাসিনা, তবে ভবনের স্থলে সাবেক সরকার প্রধান ধ্বংস করেন দেশের মানুষ, প্রতিষ্ঠান, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর 15 বছরের রাজত্বে দেশের দস্যু পরিবারের শাসন কায়েম ছিল বলেও দাবি করেন ডক্টর ইউনুস। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি কাটাতে দৃঢ় প্রতিজ্ঞ থাকার কথা জানান তিনি। গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে উঠে এসেছে নির্বাচনের প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের প্রধান জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে যে কোনো সময় বাংলাদেশে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। আর এই নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ভারতে সাবেক সরকার প্রধানের অবস্থান সম্পর্কে ডক্টর ইউনুস বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনার আশ্রয় মানা যায়, তবে ভারতকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নষ্ট করার প্রচারণা চালাচ্ছেন শেখ হাসিনা, যাকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে উল্লেখ করেছেন ডক্টর ইউনুস। জানান, ওয়াশিংটন অংশীদারিত্বে না আসলে ঢাকা কিছুটা কষ্ট পাবে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থামবে না। নাফি আরমান মনন, এখন। অন্য সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিচারের নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুতই সংবিধান পরিবর্তনের দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। এদিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, নির্বাচনের দাবি দিয়ে সংস্কারকে থামিয়ে রাখা সম্ভব নয়। ইফতার মাহফিলে আসা শহীদ পরিবারের প্রত্যাশা শিগগিরই হবে জুলাই গণহত্যার বিচার। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা রাজনৈতিক দল গঠনের পর ধীরে ধীরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসাবে রমজানের শুরু থেকেই গণ ইফতার কর্মসূচি করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। বাদ আসর ইফতারে যোগ দিতে উদ্যানে আসেন শহীদ পরিবারের সদস্যরা ও 24 আহত জুলাই যোদ্ধারা। সংযমের মাসে তাদের প্রত্যাশা শীঘ্রই বাস্তবায়ন হবে জুলাই গণহত্যার বিচার। নাহিদ আশ্বাস দিল, বলল যে হ্যাঁ আমরা বিচার করব, আমরা দল গঠন করতেছি, আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে দল গঠন করে বিচার করতে পারি। বিচারটা অতি দ্রুত তাড়াতাড়ি করে, সেটাই তাদের কাছে আমাদের আহ্বান সবচেয়ে সবার জন্যই। কারণ আমরা এটা অনেক
কান্নাকাটি অনেক কিছু করতেছি, আমরা বিচার পাইতেছি না। কিন্তু আমরা সরকারের কাছে একটাই আকুল আবেদন, বিচার চাই আমরা দ্রুত। এই স্বৈরশাসকের বিচার এই বাংলাদেশে হবেই, কেউ মাপ পাবে না। কেউ আসুক আর না আসুক, এটা তাদের বিচার হইতেই হবে এবং এটা হবে। এই জুলাই অভ্যুত্থান কখনো বৃথা যাবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। শুধু নির্বাচনের দাবি দিয়ে সংস্কারকে থামিয়ে রাখা যাবে না। শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। অতএব আমরা রাজপথে হাজির থেকে এই খুনি হাসিনার বিচার এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে গড়বার জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য আমরা রাজপথে আমাদের হাজিরা অব্যাহত রাখবো। এদিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্য সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিচারের নিশ্চয়তা নেই। এ সময় সংবিধান পরিবর্তনের দাবি নিয়ে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দেন তিনি। সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন, কারণ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাল্লাহ। বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। 5 আগস্ট জনগণ আওয়ামী লীগ নিয়ে রায় দিয়েছে উল্লেখ করে বিচার ও সংস্কার শেষে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান কেন্দ্রীয় নেতারা। এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এখন রাষ্ট্রের পরিবর্তনের জন্য ক্ষমতা পরিবর্তনের বিকল্প নেই, আর সেজন্য প্রয়োজন নির্বাচন। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে একটি বইয়ের প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। ডানপন্থী দল, বামপন্থী দল, ইসলামিস্ট দল, সমাজতন্ত্রী দল, এগুলো সব একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছে এইবারই প্রথম, এবং ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনে। এই কাজটা সম্ভব করেছেন তারেক রহমান সাহেব। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। 6 মার্চ 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে 6টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ ছক আকারে পাঠানো হয়েছে। এর উপরে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটগুলো মতামত জানাবে। সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত আছার লিমনের প্রতিবেদনে। স্বৈরাচারের বীভৎস দমন পীড়নের মুখে দাঁড়িয়ে বহু জীবন আর রক্তের এই সফল গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনপরিসরে, ঐক্যমত্য কমিশনের এই প্রথম সভা বলা যায় সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যাওয়া। যদিও সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে 1 মাস আগেরই বৈঠকের পর প্রশ্ন ওঠে সংস্কার বাস্তবায়ন কিংবা দলগুলোর একমত হবার সম্ভাবনা, প্রক্রিয়া বা পদ্ধতি নিয়ে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ওই একই কমিশনের এই সংবাদ সম্মেলনে মূলত স্পষ্ট করা হয় সেসব দিক। বলা হয়, গেল মাসের 22 তারিখের মধ্যেই 6টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব ছক আকারে পৌঁছানো হয়েছে 34টি রাজনৈতিক দল ও জোটগুলোর হাতে। দলগুলো যার উপর 13 মার্চের মধ্যে মতামত জানাবে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আলাপ আলোচনার পর যদি একটা জাতীয় সনদ তৈরি হয় এবং তাতে যদি সকলের বা অধিকাংশের বা সংখ্যাগরিষ্ঠের, যেভাবেই বলুন, এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়, তাহলে এটা স্বাক্ষরিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার প্রস্তাবগুলোর উপর একমত নাকি একমত না, মূলত এটি জানতে ছকে আলাদা ঘর রাখা হয়েছে। তবে আংশিক একমত হিসাবে আছে আরও একটি বিকল্প। সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে মতামত জানাতে আছে 6টি বিকল্প। এগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। আগামী 13 মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। এখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, সংস্কারের প্রক্রিয়ায় নির্বাচন বিলম্বিত হবার শঙ্কা আছে কিনা।
এমন একটা সংসদ তৈরি করা যেখানে যেটা প্রাথমিকভাবে অথবা সাইমultaneously একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে, এটা সম্ভব যদি ঐকমত্য হয়, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়। ডক্টর আলী রিয়াজ বলেন, যারা আগে মতামত জমা দেবে তাদের সঙ্গে আগে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিকদের মতামত শুনতে শিগগিরই ওয়েবসাইট খোলা হবে, জানান ঐকমত্য কমিশনের এই সহসভাপতি। পরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের আজহার লিমন, এখন, ঢাকা। রাজধানীর উত্তরখানের নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার নিজ বাসায় তাকে আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান স্বজনরা। এই ঘটনায় উত্তরখান থানায় মামলা করেছে নিহত সাইফুর রহমান ভূঁইয়ার পরিবার। সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায়, সে বাসায় আর আসতো না। আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাতের বেলা। আমার ফ্রেন্ডের বাসা, আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে 2.5 কাঠা। জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তো ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি। আর ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি। দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে 9 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 70 বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। এছাড়া কর্ণফুলীতে 16 বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভগ্নিপত্নীকে। সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী সন্দীপপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে 10 লাখ টাকার বিনিময়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে অভিযুক্ত বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার 9 বছরের শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে 16 বছর বয়সী কিশোরকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তার ভগ্নিপত্নী ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রোববার সকালে ফারুক তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেন। বরিশাল নগরীতে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে প্রায় 2.5 কোটি টাকার 4 শতাধিক সিসি ক্যামেরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। সচেতন মহল বলছে, যে কোনো বাজেট পরিকল্পনার সময় তা বাস্তবায়নের পরবর্তী সময়ের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা উচিত। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, নতুনভাবে এসব ক্যামেরা সচল করতে কাজ চলছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। নগরীর নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা সিসি ক্যামেরাগুলোর বর্তমান চিত্র এমনই। সড়কের মাঝখানের আইল্যান্ডের স্ট্যান্ডের সাথে লাগানো বেশিরভাগ সিসি ক্যামেরার অস্তিত্বই নেই। আর যেগুলো আছে সেগুলো ভেঙে ঝুলে আছে অথবা উল্টো হয়ে আছে মাটির দিকে, না হয় আকাশের দিকে। মেশিনগুলোর বক্স থাকলেও নেই ভেতরের কোনো যন্ত্রাংশ। বরিশাল নগরীর 30টি ওয়ার্ডে 2017 সালে ঢাকঢোল পিটিয়ে এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করে সিটি কর্পোরেশন। কিন্তু উদ্বোধনের কয়েক মাসের মধ্যে এই ক্যামেরাগুলোর প্রায় 80% সংযোগ কেবল চুরি হয়ে যায়। আবার বেশ কিছু ক্যামেরার কারিগরি ত্রুটিও দেখা দেয়। ফলে এসব ক্যামেরা এখন সম্পূর্ণরূপে অচল হয়ে পড়ে আছে। নগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপন করা হয়েছিল এরকম 400-এরও অধিক সিসি ক্যামেরা, যা যথাযথ তদারকির অভাবে দিন দিন বিকল হয়ে পড়েছে। দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা দায়ী কোন ব্যক্তি, এগুলোকে খতিয়ে বের করার জন্য কিন্তু এই যে ক্যামেরাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যামেরাগুলো সচল থাকে, তাহলে দেখা যায় যে অপরাধীকে চিহ্নিত করা সম্ভব, আর চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব। কোনো রক্ষণাবেক্ষণ টিম আছে কিনা, কোনো সুরক্ষা আছে কিনা, এগুলো আমাদের ধারণার বাইরে। তো এগুলো আসলে নজরদারি টানা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি। নগরী জুড়ে চুরি, ছিনতাই সহ অপরাধমূলক কার্যক্রম বেড়েছে বলে মনে করেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের নেতারা। তাই ক্যামেরাগুলো পুনর্স্থাপনের পাশাপাশি যে কোনো বাজেট পরিকল্পনার সময় তা বাস্তবায়নের পর রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা উচিত বলে মনে করেন তারা।
90% ক্যামেরাই এখন আর কাজ করে না। সঙ্গত কারণেই অপরাধের প্রবণতা বেড়ে গেছে, যে যখন কোনো বাজেট আসে, যখন কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয়, তার ভবিষ্যৎ দিক বিবেচনা করে সেটি করা হয় না। এটি রক্ষণাবেক্ষণ করার জন্য বাজেট থাকা উচিত। সিটি কর্পোরেশন বলছে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ক্যামেরাগুলোর এমন হাল। তবে নতুন করে এগুলো সচল করতে ডাটাবেস ও বাজেটের জন্য কাজ চলমান রয়েছে। মেট্রোপলিটন পুলিশ যারা আছে তাদের কিছু ক্যামেরা আছে, আমাদের গুলো এখন পর্যন্ত নাই। আর আমরা এখন ডাটাবেস রেডি করব যে আসলে আমাদের কত টাকা খরচ হবে বা এইভাবে কিভাবে আবার নতুন করে এগুলো চালু করা যায়। আমরা একটা কোয়ারি করছি আর কি। এই কোয়ারি শেষ করলে যদি আমাদের সামর্থ্যের ভিতরে হয় তাহলে আমরা নিজেরাই করে ফেলবো। বর্তমানে পুলিশের পক্ষ থেকে স্থাপন করা কিছু ক্যামেরার মাধ্যমে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। তবে সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত ক্যামেরাগুলো প্রতিস্থাপন করলে নগরের চুরি ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যক্রম কমে আসবে বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ। অমিত হাসান, এখন, বরিশাল। ভারতের ভিসা জটিলতায় বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রী পারাপারে নেমেছে প্রায় শূন্যে। চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে যারা ভারত যান তারাও পড়েছেন সীমাহীন দুর্ভোগে। ফলে কর্মচঞ্চল ইমিগ্রেশনে এখন নেমে এসেছে নীরবতা। লুৎফর রহমানের প্রতিবেদন। সম্প্রতি পঞ্চগড়ের বাংলামাথা জিরো পয়েন্টে বাবা মেয়ের আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন পর বিজিবি বিএসএফ এর যৌথ প্যারেড শেষে দেখা হয় তাদের। আমার বাবার 109 বছর বয়স। আগে তো যাওয়া গেছি, কিন্তু এখন তো যাওয়া যায় না। বেড়া তার কাটা হয়তো যাওয়া যায় না, কি করে যাব? মরলে তো হয়তো দেখা পাবো না। যদি যাইতে দেয় একটু ওরকম যদি সুযোগ করে দেয় সরকার আমার, তাহলে তো আমি যাইতে পারতাম। যুগ যুগ ধরে দুই বাংলার মানুষের মাঝে আত্মিক সম্পর্ক আগে সহজ থাকলেও কাঁটাতারে বেড়া নির্মাণের পর কঠিন হয়ে পড়েছে যাতায়াত। অনেক দরিদ্র পরিবার সামর্থ্যের বাইরে গিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে যাতায়াত করলেও বর্তমানে ভিসা জটিলতায় সেই পথ এখন প্রায় বন্ধ। তাছাড়া চিকিৎসা ও ব্যবসায়িক কাজে নিয়মিত ভারত যাতায়াতকারীরা ভিসা নামে পড়েছেন চরম দুর্ভোগে। এতে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে দেখা দিয়েছে স্থবিরতা। আগে আমাদের এই বাংলাবান্ধায় প্রচুর যাত্রী আসা যাওয়া করতো, আগে অনেক জমজম ছিল। এখন ভিসা দিচ্ছে না বলে আমাদের আয় রোজগার কম হচ্ছে। আগে যেখানে 200-500 যাত্রী যাতায়াত করতো, এখন মুষ্টিমেয় নাই বললেই চলে। ভিসা বন্ধ থাকার কারণে এখানকার মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়েছে। যারা আমরা সহজে ভিসা পাই, সহজে চিকিৎসা ইন্ডিয়া যেতে পারি, ব্যবসার খাতিরে আমরা ইন্ডিয়া যেতে পারি, সেজন্য আমরা সরকার যেটা পদক্ষেপ নেয় তাহলে খুব ভালো আমি মনে করি। ইমিগ্রেশন পুলিশ বলছে আগে দৈনিক 2 থেকে 300 মানুষ যাতায়াত করলেও এখন তা কমে দাঁড়িয়েছে 15 থেকে 20 জনে, যাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। আর এখন যেগুলো আসতেছে ওগুলো ইন্ডিয়ান সব জাতি, বাংলাদেশ থেকে নাই বললে চলে। বর্তমানে যাত্রী সংখ্যা অত্যন্ত কম, গড়ে এভারেজ 50। তার মধ্যে ইন্ডিয়ান এবং নেপালি স্টুডেন্টরাই বেশি। আমাদের বাংলাদেশি রোগী এবং বিজনেস ভিসা যাদের আছে তারাই মূলত যাতায়াত করছেন। 2016 সালে বাংলাবান্ধায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়। ভৌগোলিক অবস্থার কারণে ভারত, নেপাল ও ভুটানকে একসাথে যুক্ত করেছে বাংলাবান্ধা। তাই চালু হবার কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এই ইমিগ্রেশন চেকপোস্ট। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়। সপ্তাহের ব্যবধানে চড়া মাছের বাজার। সামুদ্রিক মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 150 টাকা। এছাড়া অন্যান্য মাছের দামও কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। এনে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে মনতোষ বেদজ্ঞ, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতেই মনতোষ, আপনার কাছে জানতে চাই, মাছের দাম বাড়ার কারণ কি? বাজারে কি পর্যাপ্ত সরবরাহ দেখতে পাচ্ছেন না? রমজানের শুরু থেকে কিন্তু মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে। জেলেরা যেটি বলছেন যে সাগরের থেকে তারা যে হারে আসলে মাছ পাওয়ার প্রত্যাশা করছেন সে হারে মাছ তারা পাচ্ছে না, সে কারণে সরবরাহ কম রয়েছে। এবং সরবরাহ কম থাকার কারণে স্বাভাবিকভাবে সামুদ্রিক যে মাছ, সব ধরনের সামুদ্রিক মাছের আসলে দাম বেড়েছে এবং চাষের যে মাছ সেটির দামও আসলে বেড়েছে। আমরা এখানে কক্সবাজারের সবচেয়ে বড় যে পাইকারি মাছ বাজার কক্সবাজার মুক্ত বিতরণ কিন্তু এখানে আছে। এই বাজারটি ছাড়াও এখানে যে কক্সবাজার শহরের যে বড়া বাজার, বাহারছড়া বাজার সহ কিছু বাজার আমরা ঘুরে দেখেছি এবং এখানে দেখেছি যে বিভিন্ন মাছ আসলে 50 থেকে 150 টাকা পর্যন্ত বিভিন্ন মাছের দাম এখানে বেড়েছে। আমরা দেখেছি ফুলপোয়া বিভিন্ন বাজারে, খুচরা বাজারে বিশেষ করে বিক্রি হচ্ছে 500 থেকে
550 টাকা প্রতি কেজি। লাল পোয়া বিক্রি হচ্ছে আকার ভেদে 250 থেকে 300 টাকা প্রতি কেজি। সুরমা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা প্রতি কেজি। এর বাইরে তেল্লা বিক্রি হচ্ছে 650 টাকা প্রতি কেজি। বড় আকারের যে রিটা সেটি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা প্রতি কেজি। এর বাইরে ইলিশের যে সরবরাহ, আজকেও আমরা দেখছি যে বাজারে ইলিশের সরবরাহ বেশ রয়েছে, তবে এইসব ইলিশের আকার কিন্তু ছোট পাওয়া যাচ্ছে সম্প্রতি, সেটি বলছেন জেলেরা। এবং এখানে 200 থেকে 300 গ্রাম ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 600 টাকা প্রতি কেজি। 300 থেকে 400 গ্রাম ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 700 টাকা প্রতি কেজি। 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1000 টাকা প্রতি কেজি। এবং এখানে চাষের যে মাছ, এখানে বিভিন্ন ধরনের চিংড়ি আসলে মিলছে এবং বিভিন্ন ধরনের চাষের মাছও আসলে বিভিন্ন বাজারে মিলছে, তবে সেগুলোর দামও কিছুটা বেড়েছে। আমরা দেখেছি যে এখানে রুই বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা প্রতি কেজি এবং কাতাল বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা প্রতি কেজি। সিলভার কার্প বিক্রি হচ্ছে 250 টাকা প্রতি কেজি। এর বাইরে তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা প্রতি কেজি। এবং সব মিলিয়ে মাছের যে সরবরাহ সেটি যেহেতু কিছুটা কম রয়েছে, সব ধরনের মাছের দামই আসলে বেড়েছে এখানকার ব্যবসায়ীরা সেটি বলছেন। এবং এটির কারণে বিভিন্ন যারা এখানে ক্রেতা রয়েছেন তাদের মাঝেও আসলে নাবিশ্বাস আমরা দেখছি এবং তারা সেটি বলছেন যে মাছের দাম যে ক্রমবর্ধমান হারে বাড়ছে এবং এটির যে কমানোর কোনো প্রবণতা চোখে পড়ছে না, সেটির কারণে তারা আসলে তাদের মাঝে যে উদ্বেগ সেটি রয়েছে। এর বাইরে মাছের সরবরাহ যদি বাড়ে, দাম যদি কমে, সেক্ষেত্রে তারা আসলে তাদের মাঝে আসলে স্বস্তি আসবে সেটিকে তারা বলছিলেন। এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে কিন্তু প্রতিদিন 2 কোটি থেকে 3 কোটি টাকা মাছের বেচা কেনা হয়, সেটি আমাদেরকে ব্যবসায়ীরা আমাদেরকে বলছিলেন। আমরা এই ছিল কক্সবাজারের মাছ বাজারের সবশেষ। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী অমিত হাসান। আমরা জানবো সেখানকার পরিস্থিতি। মূলত যেমনটি বলছিলেন যে আপনার ওখানের অবস্থা, বরিশালেরও ঠিক একই অবস্থা। বরিশালে আমি এই মুহূর্তে রয়েছি পোর্ট পাইকারি মাছ বাজারে। একসময় এই বাজারটি বেশ সুপরিচিত থাকলেও নদীর মাছের জন্য বর্তমানে সে চিত্র একদমই পাল্টে গেছে। এখন চাষের মাছের উপরে নির্ভর করে চলছে এই বাজারটি এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণে সেই মাছের দামটিও কিন্তু এখন আসলে বাড়তি দেখা যাচ্ছে। রমজান উপলক্ষে কিছুক্ষণ আগে আমরা সবজির বাজার দেখিয়েছিলাম, সেখানে দাম কিছুটা বেড়েছে বিভিন্ন সবজির দাম। মাছের দামের ক্ষেত্রেও সে একই অবস্থা, 20 থেকে 30 টাকা পর্যন্ত বিভিন্ন আকার ভেদে প্রকার ভেদে মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। রুই মাছ 300 থেকে 400 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পোয়া মাছ 220 থেকে 300 টাকা বিক্রি হচ্ছে, যেটি সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল গত সপ্তাহে। এছাড়া তেলাপিয়া 150 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে এর দাম আরও বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সিলভার কাপ 140 টাকা দরে বিক্রি হচ্ছে, পাঙাশ 160 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এবং পোয়া মাছের সরবরাহ বরিশালের বাজারে মোটামুটি ভালো থাকলেও দামটা কিন্তু তুলনামূলক বেশি বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এবং নদীর মাছের কথা যদি বলি, নদীর মাছের সরবরাহ একদমই কম, তবে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো সরবরাহ মোটামুটি রয়েছে। এছাড়া কোরাল যেটি বড় আকারের রয়েছে সেটি কিন্তু 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের গুলো 400 থেকে 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সেটা শিং 350 থেকে 400 টাকা এবং সাগরের যে পোয়া রয়েছে সেটি 180 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং বরিশালের এই মাছ বাজারটি একসময় কিন্তু ইলিশ মাছেরও পর্যাপ্ত সরবরাহ থাকতো, সেখানে কিন্তু ইলিশ মাছের সরবরাহ দিনকে দিন একদমই কমে যাচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে যে পরিমাণ মাছ রয়েছে তাতে আসলে বেচা কিনা এখন পর্যন্ত জমে ওঠেনি। সকালে এই বাজারটিতে আসলে বেচা কিনা থাকলেও আজকের চিত্র ব্যবসায়ীরা বলছেন যে অনেকটাই খারাপ, তাদের বেচা কিনা খুবই কম বলছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন যে দাম তুলনামূলক বেশি, দামটা যদি নাগালের মধ্যে আসে রমজান মাসে আসলে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে বলে তারা জানিয়েছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে নদীর মাছের সরবরাহ অনেক আগে থেকেই কমে গেছে, চাষের মাছের উপরেই নির্ভর করছে। নদীর মাছের সরবরাহ স্বাভাবিক হয়ে গেলেই দামটি আবার নিয়ন্ত্রণে আসবে এই বাজারে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ গালিব। মাছের বাজারের দরদাম জানাচ্ছিলেন দুই সহকর্মী।
সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। দেশের শিল্পায়নে নতুন দিগন্তের সূচনা করা এই অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 65%। ইতিমধ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য শুরু হয়েছে প্লট বরাদ্দ। ইমরান শেখের ছবিতে আরও জানাচ্ছেন রিফাত রহমান। দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। যমুনা সেতুর পশ্চিম পারে 1042 একর জমিতে ব্যক্তি মালিকানাধীন 9 প্রতিষ্ঠান ও 2 জন ব্যবসায়ী যৌথ উদ্যোগে গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। কারখানার জন্য বরাদ্দকৃত 60% জমিতে থাকছে 400টি প্লট, যেখানে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের শিল্প কারখানা। শিল্প প্রতিষ্ঠান ছাড়াও আধুনিক সুযোগ সুবিধার মধ্যে থাকছে খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, বর্জ্য পরিশোধনাগার ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। ইতিমধ্যে 14টি প্রতিষ্ঠান বরাদ্দ নিয়েছে। জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রকৌশলগত সহায়তায় প্রকল্পের সার্বিক অগ্রগতি 65% এগিয়ে এসেছে। এখনই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন শিল্প উদ্যোক্তারা। সড়ক, রেল ও নৌযোগাযোগ সুবিধার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে জানান এই কর্মকর্তা। আমার দৃঢ় বিশ্বাস যে একটি সুবাতাস বইছে এবং 2025 চলমান, 26-এর মাঝামাঝিতে প্রত্যেকেই তারা ইন্ডাস্ট্রি চালু করতে পারবে এবং সব ধরনের লজিস্টিক আমরা দিয়ে দিতে পারবো। ইতিমধ্যেই আমাদের কাছে রেডি অবস্থা আছে ইলেকট্রিসিটি, পানি এবং ড্রেনেজ সিস্টেম যতগুলো আছে, ইন্টারনাল যত রাস্তাঘাট আছে সব আমরা করে ফেলছি। এশিয়ান নেটওয়ার্ক, এটা রেলওয়ে কমিউনিকেশনের খুব কাছাকাছি, প্লাস রিভার নেটওয়ার্কের সাথে সংযুক্ত। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। অর্থনৈতিক অঞ্চলটি পুরোপুরি চালু হলে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের, যা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইকোনমিক জোন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে আমাদের সিরাজগঞ্জের ব্যবসায়িক একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। সেই ক্ষেত্রে শুধু সিরাজগঞ্জ নয়, সিরাজগঞ্জের মধ্য দিয়ে সারা উত্তরাঞ্চল একটি সুন্দর অর্থনৈতিকভাবে একটি স্বাবলম্বী হবে। এই ইকোনমিক জোন যদি চালু হয় তাহলে এখানে প্রায় 1.5 লক্ষ শ্রমিক কাজ করতে পারবে এবং এই 1.5 লক্ষ শ্রমিক যদি এখানে কাজ করতে পারে তাহলে অনেক বাসস্থান হবে, অনেক কর্মসংস্থান হবে। এখানকার সিরাজগঞ্জের আমি মনে করি চেহারাই পাল্টে যাবে। 2018 সালের 4 অক্টোবর 3200 কোটি টাকার এ প্রকল্পকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। 2019 সালের 3 এপ্রিল শুরু হয় নির্মাণ কাজ। সিরাজগঞ্জ ইকোনমিক জোন শুধু শিল্পায়ন নয়, উত্তরাঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়াবে, এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেটা অর্থে সহযোগী প্রতিষ্ঠান আছে, সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে, যার মাধ্যমে তারা এখানে আন্তর্জাতিক বিভিন্ন ইউটিলিটি ফ্যাসিলিটিস এবং অবকাঠামো তৈরি করতে পারবে, যা বিদেশি বিনিয়োগকারীদের এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আরও বেশি করে উৎসাহিত করবে। দ্রুত কাজ শেষ হলে এটি হবে দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। দেশের বাইরের খবর। কাতারের জমজমাট ইফতার বাজার। বাংলাদেশের রেস্তোরাঁগুলোতে প্রতিদিনই উপচে পড়া ভিড় প্রবাসীদের। এতে রমজান মাস জুড়েই ভালো বিক্রির আশা রেস্তোরাঁ ব্যবসায়ীদের। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্যছবিতে বিস্তারিত। রমজান ঘিরে জমে উঠেছে কাতারের ইফতার বাজার। ইফতার কিনতে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর রেস্তোরাঁগুলোই ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা, যা মিলন মেলায় রূপ নেয়। বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে যেমন রয়েছে ঐতিহ্যবাহী পরিবেশন, তেমনি পাওয়া যায় ছোলা, পেঁয়াজু, জিলাপি, বেগুনি, পাকোড়া, ডিম চপ, আলু চপ, হালিম সহ দেশীয় নানান পদের ইফতার। বিদেশের মাটিতে দেশীয় আমেজে ইফতার করার সুযোগ পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বাংলাদেশ বাইরে সবাই এখানে একসাথে ইফতারের জন্য আমরা উপস্থিত হয়েছি। ঘরোয়া পরিবেশে তৈরি হয় ইফতারগুলো। আমি প্রতিদিন আসি রেগুলার একজন কাস্টমার, আর ইফতারগুলো অনেক সুন্দর, অনেক ভালো আইটেমের, অনেক ভ্যারাইটি থাকে। পবিত্র রমজানে ব্যবসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইফতার সামগ্রী বিক্রিতে ছাড় দেয় বাংলাদেশি রেস্তোরাঁগুলো। পাশাপাশি ইফতার পার্টির জন্য পাওয়া যায় স্বল্প মূল্যের প্যাকেজ। বিশেষ মূল্য ছাড় দেয় রেস্তোরাঁগুলোতে বেচা বিক্রি ভালো বলে জানান ব্যবসায়ীরা।
প্যাকেজটা সব সুলভ মূল্যে নিয়ে এসেছি যাতে করে সাধারণ মানুষ ইফতার করতে পারে এবং আমাদের দোকানে আমরা স্পেশাল প্রাইজে দিয়ে থাকি এবং শহুরে আমরা প্রতি রোজাদারের জন্য রয়েছে 1 গ্লাস করে দুধ আমরা ফ্রি দিচ্ছি। বেচাকেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি আমরা এটা বাংলা অধিকার এলাকা তো সেখানে বাঙালি আছে, বিভিন্ন জাতি আছে, ভালোই আলহামদুলিল্লাহ। এদিকে রমজান মাস উপলক্ষে ইফতার ও সেহরিতে ব্যবহার হয় এমন 1000-এর বেশি ভোগ্যপণ্যের দাম কমিয়েছে কাতার সরকার, যা রমজান মাসের শেষ দিন পর্যন্ত চালু থাকবে। এখন কাতার। সারা বিশ্বে সমরাস্ত্র বিক্রির পরিমাণ ও শীর্ষ রপ্তানিকারকের দেশ অপরিবর্তনীয় থাকলেও নাটকীয়ভাবে পরিবর্তন এসেছে অস্ত্র কেনা দেশের। সামরিক খাতের বিশ্বস্ত গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির প্রতিবেদন বলছে, গেল 5 বছরে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র কেনার দেশে পরিণত হয়েছে ইউক্রেন। অস্ত্র রপ্তানিতে অপ্রতিরোধ্য অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের প্রতিবেদনের প্রথম লাইনই তাক লাগিয়ে দেওয়ার মতো। 2010 থেকে 2019 সালের তুলনায় 2020 থেকে 2024 সাল পর্যন্ত সারা বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ অল্প বিস্তর ওঠানামা করলেও ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তনে কয়েকটি দেশের অস্ত্র আমদানি অতীতের যে কোনো সময়ের তুলনায় আকাশ ছুঁয়েছে। ইউক্রেনে রুশ সেনা অভিযানের কারণে দেশ রক্ষায় অবাধে অস্ত্র আমদানি করায় গেল 5 বছরে সমরাস্ত্র আমদানিতে শীর্ষে উঠেছে ইউক্রেন। এই অস্ত্রের 45%ই দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু অভ্যন্তরীণভাবে অস্ত্র তৈরিতে জোর দেয়ায় অস্ত্র আমদানি খুব একটা বাড়াতে হয়নি রাশিয়াকে। একই সময় ইউরোপের ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো নিজেদের সামরিক খাত শক্তিশালী তো করেছেই, সেই সঙ্গে 3 বছর ধরে সহযোগিতা করছে ইউক্রেনকে। বিগত 5 বছরে এই অঞ্চলে অস্ত্র আমদানি 100% বেশি বেড়েছে। এর মধ্যে 60% অস্ত্রের উৎসই যুক্তরাষ্ট্র। এদিকে অস্ত্র বিক্রি করে গেল 5 বছরে মুনাফার পাল্লা ভারী হয়েছে যুক্তরাষ্ট্রের। মোট অস্ত্র রপ্তানির 43%ই করেছে ওয়াশিংটন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স, তাও মাত্র 9.6%। 2020 থেকে 24 সালের মধ্যে 107টি দেশে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সেনা অভিযান শুরু করে আগ্রাসন চালিয়ে যেতে অস্ত্রের প্রয়োজন পড়ায় অস্ত্র রপ্তানিতে নিচে নেমে গেছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারত আর চীন ছাড়া কোনো দেশ রাশিয়ার অস্ত্র কিনতেও পারছে না। যদিও রাশিয়ার চাপ আর ট্রাম্পের প্রেসিডেন্সির কারণে আস্থার সংকটে আমদানি কমিয়ে নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হুমকিতে ইউরোপ অস্ত্র আমদানি বাড়িয়ে দিলেও নিরাপত্তা সংকটের মধ্যে নানা কারণে আমদানি কমিয়েছে ভারত, চীন, সৌদি আরবের মতো দেশ। রাজনৈতিক অস্থিরতার জেরে মধ্যপ্রাচ্যেও অস্ত্র কেনাবেচায় বড় ধরনের পরিবর্তন এসেছে। 5 বছরের ব্যবধানে 20% কমে গেছে অস্ত্র আমদানি। সর্বোচ্চ অস্ত্র আমদানি করেছে কাতার, সৌদি আরব, মিশর ও কুয়েত। সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক আরও 4 দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, জাপান ও অস্ট্রেলিয়া। ইসরায়েলের অস্ত্র আমদানিতে কোনো পরিবর্তন আসেনি, কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অস্ত্রই তেল আবিব ব্যবহার করছে গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে। সিপ্রি বলছে, বিশ্বের 100 অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি বছর ব্যবধানে 4%-এর ওপরে বেড়ে দাঁড়িয়েছে $63,000 কোটি ওপরে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে 14 অ্যাথলেট নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। তবে ক্যাম্পে থাকা মানেই ভারত সফর নিশ্চিত নয় বলে এখন টিভিকে জানিয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। গেল মাসে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 48তম জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেবার পর প্রথম প্রতিযোগিতা, আর সেখান থেকেই বাছাই করা হয়েছে 16 বছর পর মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ক্যাম্পের 14 অ্যাথলেটকে। ক্যাম্পে সুযোগ পেয়ে নিবিড় অনুশীলনে নিজেদের প্রস্তুত করতে পারলেও নিশ্চিন্ত মনে থাকতে পারবেন না খেলোয়াড়রা, কারণ টুর্নামেন্টে যাবার আগে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করবে ফেডারেশন, যেখানে ক্যাম্পের খেলোয়াড়দেরকে টেক্কা দিতে হবে এশিয়াডে 60 মিটারে স্বর্ণজয়ী ইমরানুর রহমান সহ বাকিদের সঙ্গে। আবার একটা ট্রায়াল হবে, শুধু ইমরান নয়, আরও কিছু অ্যাথলেট আছে, তারা ভালো করেছে, ভালো করতে পারে না, হয়তো অসুস্থ ছিল অথবা যে কোনো কারণে করতে পারে নাই, তারাও যাতে পার্টিসিপেট করতে পারে। তার মানে আমরা চাচ্ছি সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারে এবং সত্যিকারের যে ভালো
সে যেন যেতে পারে, সেই জন্য আমরা এই উন্মুক্ত ট্রায়াল চিন্তা ভাবনা করছি। ক্যাম্পের খেলোয়াড়দের নাম প্রকাশের পর থেকেই বইছে আলোচনা সমালোচনার ঝড়। জাতীয় রেকর্ড করেও ক্যাম্পে ডাক পাননি একাধিক খেলোয়াড়। ফেডারেশন কর্তা দিয়েছেন সেটির ব্যাখ্যাও। যে সমস্ত ইভেন্টে সম্ভাবনাময় হয়তো আমরা কিছু করতে পারবো একটা, বা কাছাকাছি যাব, ওইরকম ইভেন্টই আমরা ট্রেনিংয়ে গেছি। রেকর্ড হয়েছে, কিন্তু বাংলাদেশের রেকর্ডটা হয়েছে কি বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের রেকর্ড, এটা তো সাফ রেকর্ড না। বাংলাদেশ রেকর্ড আর এই সাফের যে গত রেজাল্ট অনেক পার্থক্য। 2026 পাকিস্তান এসএ গেমসের ড্রেস রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নশিপকে। যে ইভেন্টগুলি এই এসএ গেমের কাছাকাছি বা এসএ অ্যাথলেটিক্সের গেমের কাছাকাছি হবে, সেই ইভেন্টে আমরা পার্টিসিপেট করব এবং আমরা কিছুটা হলেও আমরা সম্মানজনক পজিশনে থাকতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। চলতি বছর 3 থেকে 5 মে ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই আসরের 7টি ইভেন্টে বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। গাজার মতো বিধ্বস্ত দেশ রেখে গেছে শেখ হাসিনা। গার্জিয়ানকে প্রধান উপদেষ্টা, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে নির্বাচন। অন্য সরকার এলে আওয়ামী লীগের বিচারের নিশ্চয়তা নেই, শঙ্কা এনসিপির। নির্বাচনের দাবি দিয়ে সংস্কার থামানো যাবে না। রাজধানীর উত্তরখানে নিজ বাসায় হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন, সারা শরীরে আঘাতের চিহ্ন। এবং ভারতের ভিসা জটিলতায় বাংলাবান্ধা স্থলবন্দরে যাত্রী পারাপার প্রায় শূন্যে। কর্মচঞ্চল ইমিগ্রেশনে এখন নীরবতা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।